যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে যেটি মর্মান্তিক ঘটনা ঘটলো, বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান বাংলাদেশের অন্যতম পপুলেটেড একটি এরিয়াতে গিয়ে ধ্বংস হয়েছে, অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং আনফরচুনেটলি সেটি একটি স্কুল এবং কলেজ, মাইলস্টোন স্কুল এবং কলেজের উপর পড়েছে। অনেক হতাহতের ঘটনা, শিশুদের, ছোট বাচ্চাদের, স্কুল পড়ুয়াদের হতাহতের ঘটনা সারা দেশকে কাঁদিয়েছে এবং বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে এনবিসি, বিবিসি সবাই কিন্তু এটা নিয়ে রিপোর্ট করেছে। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই। এই ধরনের দুর্ঘটনা কেন ঘটে বাংলাদেশে এত পরপর? এটার পিছনে কি অদক্ষতা, এটার পিছনে কি দুর্নীতি, এটার পিছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? এই বিষয়টি নিয়ে আমার সাথে আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার জনাব মোহাম্মদ ওয়াহিদুন নবী। আপনাকে জনাব ওয়াহিদুন নবী, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিসেস শোয়েব আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং প্রথমে আমি দেশবাসীর এই ক্রান্তি লগ্নে সবার শোক সন্তপ্ত পরিবার এবং যারা আহত নিহত সবার জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদের দেশকে যেন হেফাজত করেন এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাংলাদেশ যেন রক্ষা পায়। তো আপনি প্রথমে প্রশ্ন করেছেন আমাদের দেশে এ ধরনের দুর্ঘটনা অতি ঘন আমি ঘন। আপনার কাছে প্রশ্নে যাচ্ছি, তার আগে স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী, আপনার কাছে আমি যেটা জানতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনার এক্সপিরিয়েন্সটা কি? আপনি কি ধরনের রেসপন্সিবিলিটি আপনার ছিল? আপনি ফাইটার জেট পরিচালনা করেছেন কিনা? অন্য কি কি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী এবং কোন সিভিল এভিয়েশনের জন্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার? সংক্ষেপে আমাদের দর্শকদের। ধন্যবাদ। প্রথমে বলি, আমি 1990 সালে বিমান বাহিনীতে যোগদান করি ক্যাডেট হিসেবে। তারপরে প্রায় 2010 সাল পর্যন্ত আমি প্রায় 20 বছর বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে কর্তব্যরত ছিলাম। এর মধ্যে আমি একসময় ফাইটার পাইলট ছিলাম। তারপর ওখান থেকে সুইচ করে আমি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হারকিউলিস, তারপরে আন্তনব। এর মাঝখানে আমি ফ্রান্সের একটি ফাইটার জেট, আপনার ফুগা সিএম 130, ওইটাও ফাইটার জেট, ওটারও অপারেট করেছি। এবং বাংলাদেশ বিমান বাহিনীতে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি এবং সাথে একজন আপনার ফ্লাইট সেফটি অফিসার এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসারও ছিলাম, যেটা বেশ লম্বা একটা সময় ধরে আমাদেরকে সিভিল এভিয়েশনের সাথে এবং ইন্টারন্যাশনাল আইটিআর সাথে স্ট্যান্ডার্ডাইজ করে করা হয়। এরপরে 2010-এ আমি অবসর গ্রহণ করার পরে আমি সরাসরি বাংলাদেশ সিভিল এভিয়েশনে জয়েন করি। আমি ইউনাইটেড এয়ারলাইন্স, বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং একসময় ইথিওপিয়ান এয়ারলাইন্সেও আমি চান্স পেয়েছিলাম। তো এর মধ্যে আমি সিভিল এয়ারলাইন্সের আপনার ড্যাশ-8 Q400 এবং এয়ারবাস 310 এর ক্যাপ্টেন এবং ইনস্ট্রাক্টর প্লাস এক্সামিনারও ছিলাম, প্লাস আমি ফ্লিট চিফও ছিলাম। তো একটুকুই সংক্ষেপে আমার এভিয়েশনের 28 বছরের ক্যারিয়ার। আর এখন যুক্তরাজ্যে আমি এভিয়েশনই কোর্স করছি, আমার লাইসেন্স কনভার্সন কোর্স। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে দুর্ঘটনাটি ঘটলো গতকালকে, আমরা দেখেছি যে এটা ফ্রিকুয়েন্টলি ঘটছে। যেমন আমরা গত বছর দেখেছি যে একজন বিমান বাহিনীর একজন প্রশিক্ষণে থাকা পাইলট, ওনার বিমানটা ক্র্যাশ করেছে, উনি একটি নদীতে সম্ভবত ল্যান্ড করেছিলেন, নিহত হয়েছেন। আমরা এই বছরে একটি মর্মান্তিক দুর্ঘটনা দেখতে পেলাম। আমরা তার কয়েক বছর আগে সম্ভবত 2018 সালে দেখেছি, 2015 সালে দেখেছি। মোটামুটি আমাদের স্মৃতিতে আমরা যদি গত 20 বছরে দেখি, প্রতি কয়েক বছর পর পর, প্রতি 1 বছর পর পর এই ধরনের একটি দুর্ঘটনা কিন্তু দেশব্যাপী আলোচিত হচ্ছে। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি আমাদেরকে বলবেন যে বাংলাদেশে যে প্রশিক্ষণের সময় প্রশিক্ষণরত পাইলটরা, বিমান বাহিনীর পাইলটরা এই ধরনের ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, সেটার রেশিওটা আমরা যদি ভারত, পাকিস্তান প্রতিবেশী দেশের সাথে তুলনা করি, আমরা যদি আমেরিকা, ইউরোপ, আপনি যুক্তরাজ্যে আছেন, যুক্তরাজ্যের এই ধরনের প্রশিক্ষণের সময়
ফ্যাটাল রেটটা কেমন? বাংলাদেশে কি এটা অনেক বেশি না কম না ঠিকই আছে না এমনই সব জায়গায়? একটু বলবেন আমাদেরকে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনি কি ইকুইপমেন্ট অপারেট করছেন। এখন আপনি জাস্ট আমি একটা সিম্পল মানে সাধারণ মানুষ তো বুঝবে না। আমি জাস্ট কি ইকুইপমেন্ট ওয়াইজ আপনি যদি ধরেন এখন 1985 মডেলের টয়োটা করোলা আপনি নিয়ে রাস্তায় বের হন। আপনি যতই না মেনটেন করেন, যতই না পার্টস চেঞ্জ করেন, এটা কিন্তু ওল্ড ভার্সন। এরপরে কিন্তু হাইটেক চলে আসছে। আমরা কিন্তু এখনো ওই যে বেশ ওল্ড মডেলেই সীমাবদ্ধ। লেটেস্ট জেনারেশন ডিপেন্ড করে আপনি আপনার ইকোনমিক স্ট্রেংথ, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট গুলোর আপনার সদিচ্ছা। আমাদের কোয়ালিটির অভাব নেই, মানে পাইলটদের যে কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন, আমাদের পাইলটরাও কিন্তু আপনার যুক্তরাজ্যে কিন্তু ওই যে লিভিং লিজেন্ড মনে আছে কিনা গ্রুপ ক্যাপ্টেন সাইফুজ্জামান সাইফুল সাইফুল আজম জি। আজম স্যার। সো আমাদের কোয়ালিটি কিন্তু ঐতিহাসিক, কিন্তু আমাকে যদি আপনি বেটার ইকুইপমেন্ট না দেন, আপনি যদি আমাকে বেটার টেকনোলজি না দেন, তাহলে হবে কি রিস্কটা কিন্তু এরকমই থাকবে। অ্যান্ড ইট ইজ একসেপ্টেড। আমাদের কিছু করার না, এবং আমাদের বিমান বাহিনীতে যারা জয়েন করে আমরা কিন্তু জানতাম। যেমন আমি মিগ-19 মানে যেটাকে বলে F6, মিগ-19 তো রাশিয়ান ভার্সন, আর এফ হচ্ছে গিয়ে চাইনিজ ভার্সন, কপি আর কি। ওটাতে বলা হতো, ওইটা ফ্লাই করা মানে বলা হতো তো উইডো মেকার। মিনস আপনি এটা ফ্লাই করছেন জেনেই যে আপনি মানে তার স্ত্রী জানে যে আমার হাজবেন্ড এইটা ফ্লাই করতে যাচ্ছে, এবং মানে সে এটাকে মানে কেন বলা হয়? মানে এটা কি ফ্লাই বিকজ করলে অ্যাক্সিডেন্ট হবেই এই ধরনের না, একটা ব্যাপার নাকি? এটা ধরেন ম্যানুভারিটি ভালো, ডগ ফাইটের জন্য মিগ-19 হচ্ছে বা F6 হচ্ছে গিয়ে তখন 2000 এর দিকে বা 90s এর দিকে দ্য বেস্ট ছিল। হ্যাঁ, কিন্তু ম্যানুভার করতে গিয়ে এমন এগুলা কন্ট্রোল হারায় ফেলে, মানে দে লস্ট দ্য কন্ট্রোল, মানে অর একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হয়ে যায় যে ওখান থেকে দিস ইজ দ্য অ্যারোডাইনামিক শেপ অর ডিজাইনের কারণে। তো আস্তে আস্তে এগুলাই কিন্তু বিমানের ডিজাইনের ত্রুটি, তাই তো? ডিজাইন ফল্ট, পাওয়ার ফল্ট। তো অ্যাকচুয়ালি কিন্তু ইভ্যালুয়েশনটা এভাবেই আসছে। আজকে F-35 হচ্ছে কি মোস্ট অ্যাডভান্স 5th জেনারেশন, বা রাশিয়া মেড Su-37। সো এগুলা কিন্তু এইসব এয়ারক্রাফটের আপনার ধারাবাহিকতা দেখে ফল্ট অ্যানালাইসিস মানে আপনার ট্রায়াল এন্ড এরর করে করে কিন্তু অ্যাডভান্সে গিয়েছে। আপনি জাস্ট চিন্তা করেন আজকে যে F7টা যেটা ক্র্যাশ করেছে, এইটারে কিন্তু আপগ্রেডেড ভার্সন হচ্ছে J10, JF-17, এই যে পাকিস্তান যেটা বানিয়েছে, আর চাইনিজ। আর আজকে দেখেন রাফায়েল পর্যন্ত 4.5th জেনারেশন বলে ফাইটারের রাফায়েলকে, এবং ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য অ্যাডভান্স। সেই রাফায়েল কিন্তু আপনার এই F7-এরই মানে আপনার আপগ্রেডেড ভার্সন কাছে পরাজিত। মানে কয়দিন আগে ভারত আর ইন্ডিয়ার যে যুদ্ধ, সেটা ইন্ডিয়া কিভাবে এবং হলো? মানে পাকিস্তান। যদি I'm coming back. 4 ভার্সনের একটা বিমান, এটা কিভাবে একটা নিচু গ্রেডের বিমানের কাছে পরাজিত কেন? বলছি যে আপগ্রেডেড করে ফেলেছে। মানে এখন কি হয়েছে, এই F7টার এইটার প্রোডাকশনটা আপনার 1965 এ শুরু, লাস্ট প্রোডাকশন হচ্ছে গিয়ে 2012-এ। আর বাংলাদেশের জন্য ওরাই ওই F7 এর আরেকটু অ্যাডভান্স ভার্সন, মানে আপনার কাস্টমাইজ ডিজাইন বলে ওরা, যে একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কিন্তু আমরা কিনেছি। 20 বছরের পূর্ব, কত 2013 আমরা ডেলিভারি পেয়েছি এই F7 গুলা। আর আপনার আজকে 2000 মানে এক যুগের পুরনো এয়ারক্রাফট কিন্তু। হ্যাঁ, বাট ওই যে ভার্সন একটু আপগ্রেডেড, বাট নট J10 থান্ডার, J17 অথবা J17, কারণ ওগুলা আরো অ্যাডভান্স করেছে ওরা, লাইক ফ্লাই বাই ওয়ার করেছে, আপনার টেকনোলজিক্যালি ইমপ্রুভমেন্ট করেছে, ইঞ্জিন পাওয়ার চেঞ্জ করেছে। সো দিস ডিপেন্ডস অন হাউ মাচ মানি ইউ ইনভেস্ট অন ইউর ইকুইপমেন্ট। হ্যাঁ, তো আপনি ওল্ড টেকনোলজিতে ফ্লাই করলে আপনাকে এররের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার রিস্ক ফ্যাক্টর থাকবে, এবং আপনার রেশিও অফ অ্যাক্সিডেন্ট prompt to the accident বলি আমরা, মানে it will make an accident, or it is unreliable, or is আপনার prediction of warning system। জি, আপনি একটি কারণ বলছেন যে আমাদের যে বিমানগুলো আছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে, ট্রেনিং বিমানগুলো, এগুলো অনেক ব্যাকডেটেড, সুতরাং এগুলোর রেট অনেক বেশি হবে অ্যাক্সিডেন্টের স্বাভাবিকভাবেই।
আমরা যদি প্রতিবেশী দেশের দিকে তাকাই, আমাদের কি কোনো ডেটা আছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাটলিস্ট এই ধরনের প্রশিক্ষণকালীন দুর্ঘটনা, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যেখানে পাইলট মারা যাচ্ছে, এটা রেশিওটা কেমন? বাংলাদেশের সাথে কি এটা কম্পেয়ারেবল? এই ধরনের কোনো ডেটা কি আমাদের কাছে আছে? আমি খালি বাংলাদেশের ডাটাটা বলতে বলবো। 54 বছর বাংলাদেশের ইতিহাসে এই সিচুয়েশনে এটাই প্রথম অ্যাক্সিডেন্ট। তো এখন আপনি বলেন এটা একটা আমাদের বাংলাদেশে বলছেন যে আপনি মানে প্রথম অ্যাক্সিডেন্ট কোন হিসেবে? আচ্ছা, ফার্স্ট সলো যাচ্ছে ফাইটার ট্রেনিং, এই ছেলেটা যে তোকে মারা গিয়েছে, ও কিন্তু অনেকগুলো অ্যাডভান্স ট্রেনিং শেষ করে শেষ স্টেজে এসে আপনার একটা ট্রেনিং ফ্লাইটে ছিল, বা হি ওয়াজ ক্লিয়ার টু ফ্লাই সলো, মানে ইন্ডিপেন্ডেন্টলি। ও কিন্তু এর আগে 4 বছর অনেক ধরনের এয়ারক্রাফটের উপর ইভালুয়েটেড হয়ে 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 হি ওয়াজ ফাউন্ড দ্য বেস্ট, এই জন্য হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ ফাইটার পাইলট। এবং ওই ফাইটার পাইলট ট্রেনিং কিন্তু অলওয়েজ কন্টিনিউস, মানে দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ ট্রেনিং। এটা কিন্তু না যে আজকে এই ট্রেনিং এর পরে কিন্তু আর কোনো ট্রেনিং হবে না। এখন পিপল আর কনফিউজ, মানে সাধারণ জনগণ কনফিউজ কেন ট্রেনিং ফ্লাইট ঢাকা শহরের উপর। আমি ওই প্রসঙ্গে পরে আসছি, আপনার এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, যে এই ধরনের ট্রেনিং সিস্টেমে বা এই ধরনের প্রশিক্ষণকালীন সময় কি দুর্ঘটনা আমাদের দেশেই বেশি হয় নাকি অন্যান্য দেশে? অন্যান্য দেশেও প্রচুর হয়। যেহেতু মিলিটারি অ্যাক্সিডেন্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট ইনভলভ, লাইক ক্যাজুয়ালিটিজ মোর, এই জন্য আমাদের আজকে অনেক বেশি নিউজ, অনেক বেশি কাভারেজ। বাংলাদেশে তো আরো অনেক মিলিটারি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু হয়তো পাবলিক ড্যামেজটা হয়নি। এই জন্য হয়তো ওইটার স্ট্যাটিক্সটা অনেকে বা সাংবাদিকরা বলেন এত বেশি ছিল না, মানে আপনার হয়তো ইন্টারেস্ট বা অথবা গুরুত্ব মনে করে না, যেহেতু এটা একটা এই এই সিচুয়েশনে লাইক ফাইটার পাইলট প্রচুর বাংলাদেশি হয়েছে, কম না হলেও আপনার মোর দেন 700-800 বা 1000। সো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কিন্তু এই স্টেজে মানে ফাইটার ফ্লাইং এর ক্লিয়ারেন্স হওয়ার পর প্রথম একা যে ফ্লাইট বা মিশনে যে দুর্ঘটনা ঘটার ঘটনা, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। সো আমি মনে করি যে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বাংলাদেশি ট্রেনিং সিস্টেম মাচ বেটার দেন আদার। আচ্ছা, কারণ আমরা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই প্রশিক্ষণকালীন সময়ে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে পাইলট মারা যাওয়া, এটা শুধু বাংলাদেশে যে কমন বা বেশি হচ্ছে না, এটা অন্যান্য দেশেও হচ্ছে, এটা এত বেশি আসছে না, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। আপনি যে বিষয়ে একটু বলতে চাচ্ছিলেন, এই বিষয়ে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যে এই যে এই অ্যাক্সিডেন্ট গুলো যেটা হচ্ছে বাংলাদেশে, মানে একটা অ্যাক্সিডেন্ট তো টু মাচ, তাই না? যে একটা বিমান বাহিনীর পাইলট, সেও যদি অ্যাক্সিডেন্টে, এটা যদি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, সেটা ইজ টু মেনি ফর আস। তো এটা কি, এটার আন্ডারলাইং রিজনটা কি? একটা তো রিজন আপনি বলে দিয়েছেন যে এটার পুরানো বিমান ইয়ে করা, এটাকে ট্রেনিং এ ইউজ করা, এটা হচ্ছে ওভারঅল ট্রেনিং সিস্টেমে কি আর কোনো ঘাপলা আছে? যেমন অনেকেই যেটা বলছেন যে যখন একটা বিমান দুর্ঘটনায় পতিত হয়, সেখানে পাইলট তো তার ইজেকশন সিট ইউজ করতে পারার কথা, সে তো ইজেক্ট হয়ে যাওয়ার কথা। বিমানটা ধ্বংসপ্রাপ্ত হলো, কিন্তু পাইলটের তো লাইফটা সেভ হওয়ার কথা, এবং বিমানটা তো একটা খালি জায়গায় পড়লে পরে মানি ইজ মানি, ইট ক্যান বি গন, বাট লাইফ সেভ হওয়ার কথা। আমরা বাংলাদেশের এই ধরনের দেখি না কেন? যখনই এখন আমরা দেখিনি যে ইজেকশন সিট ইউজ হয়েছে, গত বছরের দেখিনি, এটা কেন হয় না? ইজেকশন সিট কেন ইউজ করতে পারে না? এটা কি টেকনোলজিক্যাল কোনো সমস্যা, নাকি পাইলটদের দক্ষতার কোনো সমস্যা, নাকি ট্রেনিং সিস্টেমের সমস্যা? আপনি কি বলেন? আসলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু খুব মানে সবাই যারা বিমান বাহিনীতে বা মিলিটারিতে জয়েন করে, একটা ব্যাকগ্রাউন্ড কি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আসে, আমাদের মধ্যে কিন্তু ইমোশনটা বেশি কাজ করে। কারো লস বা আমাদের সম্পত্তি বা আমাদের প্রপার্টি, এগুলো কিছু লস আমরা কিন্তু সহজে মেনে নিতে পারি না। সো প্রবলেম ইজ, আজকে এই ছেলেটা, আমরা যে সিটটা, পাইলটের যে সিটটা ইউজ করে, যে সিটের মধ্যে বসে ফাইটার প্লেনটা অপারেট করে, এটা হচ্ছে গিয়ে মার্টিন ব্রেকার সিট। মার্টিন ব্রেকার মিনস আপনার জিরো হাইট থেকে, বাট উইথ সাম কন্ডিশন, it has to be a very stable condition, or it has to be has good height, means আপনি এরকম ইনভার্টেড অবস্থায়, এয়ারক্রাফটটা একদম ইনভার্টেড অবস্থায় আপনি যদি রিজেক্ট করেন, ইউ হিট দ্য গ্রাউন্ড। হ্যাঁ, ওর একটা কন্ডিশন লাগে। তো ওই কন্ডিশন গুলা কি করে, যখন
আজকে আমি জানি না, আজকে আপনার কাছে সেই ভিডিওটা আসছে অলরেডি সোশ্যাল মিডিয়ায়। দ্য এয়ারক্রাফট টুক অনলি 2 to 3 সেকেন্ড টু ড্রপ অফ, মানে 5-6 সেকেন্ড হবে টু ড্রপ অফ ফ্রম 1000 ফিট টু দ্য জিরো হাইট অ্যান্ড এক্সপ্লোড। এই সময়টা কি করে, ধরেন যারা এক্সপিরিয়েন্স, যদি সে এক্সপিরিয়েন্স হতো, ধরেন আরো 5-7 বছর পরে যদি তার এই ঘটনাটা তার সাথে হতো, he would have ejected exactly on time. But যেহেতু এটা তার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এন্ড ফ্লাইং অ্যালোন এ ফাইটার জেট, তো দেখা গেছে যে অল্প এক্সপিরিয়েন্স পাইলটরা একটু হেসিটেট করে, আপনার ফাইটার পাইলট একটু হেসিটেট করে যে লেট মি ট্রাই, লেট মি সেভ দিস এয়ারক্রাফট, অর আমি এয়ারক্রাফটটা এখন তার সেভ করতে পারবো না, লেট মি সেভ সাম লাইফ। এই 2-3 সেকেন্ড করতে কিন্তু আমি যে কথাটা বললাম এর মধ্যে কিন্তু আই হিট দ্য গ্রাউন্ড। তখন লাস্ট মোমেন্টে যখন আপনি সিটটা পুল করতে যান বা ওই যে ইনজেকশন লিভার, আপনার ফার্স্টে তো ব্যাপারটা বুঝতে হবে যে আপনার ফাইটার এয়ারক্রাফটের কিন্তু একটা কন্ট্রোল স্টিক থাকে সেন্টার অফ ইউর লেগস, ওটার নিচে হাতটা ঢুকাইতে হয়, ঢুকে অ্যাটলিস্ট আপনার ওখানে 2-3 সেকেন্ড চলে যায়, যে ইউ হ্যাভ টু পুল ইট অফ রিয়েলি হার্ড, এবং আপনাকে একটা বডি পশ্চার নিতে হয়। সো এই জিনিসগুলা কিন্তু আপনার যদি হাইট থাকতো, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকতো, তাহলে আছে হয়তো পাইলটটা সেফ বেঁচে যেত। আই ডোন্ট নো, যে কারণ একটা এয়ারক্রাফট যখন আপনি আহ, উপর থেকে ফ্রি রানে দিয়ে দেন, ইট ক্যান হিট এনিথিং, তাই না? মানে ইট ক্যান হিট এনিথিং। সো ওই জায়গাটাই আহ, যে আমি বলবো যে জাস্ট ফর ইস এক ম্যাটার অফ এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই আমাদের হাতে লস গুলো দেখেন সব কিন্তু ইনএক্সপিরিয়েন্স পাইলটের সাথে হয়েছে। মানে লাস্ট চিটাগং এর যে ঘটনাটা বললেন, সেও কিন্তু ওই যে ও তো ইজেক্ট করার কথা, চিটাগং এর লাস্ট যে অ্যাক্সিডেন্ট, ওই যে রোল দিতে গিয়ে রানওয়েতে হিট করলো, হিট করে সে ফ্লাইও করেছে আপনার অলমোস্ট 5-7 মিনিট। বাট নিয়ম হচ্ছে ওখানেই সে জেট করে বেরো যায়, বাট হি ট্রাই টু টেক দ্য এয়ারক্রাফট অ্যাওয়ে ফ্রম দি পপুলেটেড এরিয়া, এবং ওই করতে গিয়ে সে এক সময় পুরা মানে ফ্লেম, মানে পুরা এয়ারক্রাফটটা কিন্তু এনগালফ উইথ দ্য ফ্লেম, বার্ন, মানে সে বার্নিং অবস্থায় জেট করছে, এবং এই জন্য ওয়ান ডাইড অ্যামং টু। জি, আপনি বলছিলেন যে পপুলেটেড এরিয়া বা একটা খোলা জায়গায় নিয়ে যাওয়া বিমানের ও প্রচেষ্টাকালীন সময়ে অনেক পাইলটরা মূল্যবান সময়টা লুজ করে যান এবং ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়। অনেকেই প্রশ্ন তুলছেন নাগরিকরা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার পরে, যে ঢাকার মতো এত জনবহুল এরিয়াতে কেন প্রশিক্ষণ বিমান উঠছে আকাশে? তো এটা কেন হচ্ছে? আপনার কেন মনে হয় যে বাংলাদেশ তো এক ছোট দেশ, নাম্বার ওয়ান, হাইলি পপুলেটেড এভরিওয়্যার, কিন্তু ঢাকা তো মোস্ট পপুলাস, এবং ঢাকাতে আপনার সবগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, এখানেই কেন প্রশিক্ষণ বিমান উড়াতে হবে? এটা যৌক্তিকতা কি আপনার দৃষ্টিতে? ভালো প্রশ্ন, রাইট, খুব ভালো প্রশ্ন করেছেন। এই যে শাহজালাল বিমানবন্দরটার মাস্টার প্ল্যান ছিল 1965-এ, সোফার আমি যেটুকু জানি। তারপরে 80-র দশকে সম্ভবত এটার কাজ শুরু হয় এবং অপারেট, তখন কিন্তু আপনার এটা কিন্তু ঢাকার বাইরে ছিল। ক্যান ইউ রিমেম্বার? আপনার ঢাকা শহরটা কিন্তু আপনার অনেক বাইরে, যেমন আপনার ধরেন লন্ডন সিটি এয়ারপোর্ট কিন্তু এখনো অপারেট করে, ইন্টারন্যাশনাল ফ্লাইট, অনেক বড় বড় এয়ারক্রাফট নামে ওরা, কিন্তু যখন দেখলো যে এই টার্নিং ইনটু মানে আপনার ভেরি নয়েজি এবং আপনার কনজেস্টেড, দেন হিথ্রো সেকেন্ড টু 12 মাইল, অ্যাকচুয়ালি রেডিয়াল ডিস্টেন্স হবে, মানে ধরেন সোজা মাপলে 18 মাইল দূরে নিয়ে গেছে হিথ্রো। এখন হিথ্রোর আশেপাশে বেশ খালি। আজ থেকে 50 বছর পরে আপনি দেখবেন হিথ্রো উইল বিকাম এ ভেরি ডেন্সলি পপুলার। তখন এটাকে আবার আপনাকে মুভ করতে হবে, যেহেতু ইউকে যুক্তরাজ্যের মতো জায়গার কথা বলছি, আপনার দে হ্যাভ গট এনাফ স্পেস, বাংলাদেশ থেকে প্রায় 3.5 গুণ 4 গুণ বড়, সো দে ক্যান মুভ অ্যারাউন্ড, এবং জনসংখ্যায় বাংলাদেশের থেকে 1/4 or 1/3। তো তাদের তো আপনার অপশন আছে। বাংলাদেশে তো আপনার এই রানওয়েটা যখন বানানো হয়েছিল তখন কিন্তু ডেন্স উত্তরা ছিল না, আপনার সমস্ত মানুষ কিন্তু থাকতো হয় নারায়ণগঞ্জ অথবা মিরপুর অথবা আপনার ওইদিকে মুন্সিগঞ্জ, এই জোনে ছিল। বাট আপনার উত্তরা তো নিউলি ডেভেলপ সিটি, তো আপনি যখন একটা রানওয়ে শেপ করছেন, পর থেকে অনেকটা ফাঁকা ছিল, গাজীপুর হ্যাঁ, রাস্তাও ছিল না।
তো আপনি যখন রানওয়েটা বানিয়েছেন তখন এই যে আরবান ডেভেলপ যারা প্ল্যানার, যারা সিটি প্ল্যানার, এটা তো আমাদের যতগুলো রাজনৈতিক সরকার ছিল, আপনি দেখেন আহ, এই রানওয়ের আশেপাশে বেশ কিছু হাই রাইজ বিল্ডিং আছে। আপনি আজকে সার্ভে নামান, আপনি আজকে সার্ভে নামালে দেখবেন যে অনেক বিল্ডিং এর হাইট আপনার অলমোস্ট 20-30 ফিট কমাইতে হবে, বিকজ দ্যার ইজ এ আপনার সেফটি হাইট। হ্যাঁ, অথবা আমি এখন বলতে বলা উচিত সিভিল এভিয়েশনকে যে দে শুড চেক ব্যাক, এই যে মাইলস্টোন স্কুলটা হয়েছে অ্যাপ্রোচ পাতে, ওয়েদার দিস বিল্ডিং ইজ যে আপনার সেফটি কোনো কম্প্রোমাইজ করে করা হয়েছে কিনা। বিকজ আমরা তো বিগত সরকার বা অথবা আপনার রাজুক বলেন, সিভিল এভিয়েশন বলেন, আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু সবকিছু ম্যানিপুলেট করা যায়, রাইট? তো আমি মনে করি যে এই জায়গাটা এখন চেক করতে হবে সিভিল এভিয়েশনকে আপনি অবশ্যই। যেটা বলছেন যে যেই রানওয়েটা আছে উত্তরের দিকে এয়ারপোর্টের, যে আন্তর্জাতিক বিমানবন্দর বা বর্তমান শাহজালাল, যেটা নাম পরিবর্তন করা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে রানওয়েটা ইউজ করে ট্রেনিং বিমানের জন্য, সেখানে পরে আপনার আশেপাশে তো যখন এটা তৈরি হয় সেটা খালি ল্যান্ডই ছিল, এটা হাইলি পপুলেটেড ছিল না। কিন্তু আমাদের এই স্বাধীনতা পরবর্তীতে আমাদের নগরায়নের যেই অদক্ষতা, আমাদের পরিকল্পনার যে অদক্ষতা, আমরা আশেপাশে ঠিকই আরবানাইজেশন করে ফেলেছি, বাড়িঘর তৈরি করে ফেলেছি। এখন পরে মানে এমন না যে আরবান এরিয়াতে রানওয়ে কেন, বরং রানওয়েতে আরবান এরিয়া কেন, সেই প্রশ্নটি আমাদের করা উচিত, তাই তো? জি, সেটাই। ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে ট্রেনিং ফ্লাইট চলবে কিনা এখানে। দেখেন, what is the purpose of runway? It's just for the take off and landing, right? এখানে কিন্তু কোনো ট্রেনিং হয় না, ঠিক আছে? তো আপনার ট্রেনিং ফ্লাইট গুলা হয়, এক্সারসাইজ গুলা হয় বাংলাদেশের, আমরা যখন মিলিটারি থাকি কিছু ট্রেনিং এরিয়া থাকে। আপনার যে কোনো ধরনের মানে প্রশিক্ষণ কিন্তু ওই খোলা জায়গাটার মধ্যে করা হয়, সো দ্যাট ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট বা ইট ক্যান ফল অর এনিথিং হ্যাপেন, সো মানুষের ক্যাজুয়ালিটি কম হয়। তো আপনি রানওয়ে তো টেক অফ ল্যান্ডিং এর কাজ ছাড়া আর কিছু নাই। যেমন এই যে ফ্লাইটটা তো কি মারা গেল, ওর কিন্তু ট্রেনিং ফ্লাইটের একটা অংশ ছিল এই টেক অফ ল্যান্ডিং। সে যদি আজকে এই যে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে তার মানে আপনার কনফিডেন্ট বিল্ড আপ, সে টেক অফ করেছে, এসে ল্যান্ড করবে, একটা প্যাটার্ন ফলো করবে 15 মিনিটের মধ্যে, এবং এসে ল্যান্ড করবে। সে ল্যান্ড করতে আসার আগে দুর্ঘটনা ঘটে যায়। এখন টেক অফ, এখন এটাকে আপনি ট্রেনিং ফ্লাইট কেন হবে, বা এটা হচ্ছে কি হয়তো আপনি জানেন না, বা অনেকে আমরা হয়তো ইমোশনাল হয়ে বলে ফেলছি। আপনি টেক অফ ল্যান্ডিং এর পারপাসে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে পৃথিবীতে। আপনি জাস্ট ইফ ইউ থিঙ্ক জাস্ট ফিউ মান্থ ব্যাক ইন্ডিয়াতে কিন্তু পুরো আস্ত এয়ারলাইন ড্রপ অফ অন দি মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ, অ্যান্ড কজ অফ অ্যাক্সিডেন্ট এখন আমরা জানতে পারছি যে ইটস এ পাইলট হিউম্যান এরর, মানে ইটস এ মিস্টেক, ইটস এ মাসেল মেমোরি মিস্টেক, আরো অনেক কিছু হয়তো আমরা ফুল ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডাটা রেকর্ডার যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আপনার আরো ডিটেলস পাবো। বাট ইনিশিয়ালি ইনভেস্টিগেশন বলছে যে ইট ওয়াজ এ হিউম্যান এরর। এখন চিন্তা করেন বাংলাদেশের আপনি ফ্লাইট বন্ধ করে দিবেন, ধরেন কোনো ফাইটার এয়ারক্রাফট শাহজালাল এয়ারপোর্টে টেক অফ ল্যান্ডিং করলো না, কিন্তু আপনি ফ্যাটালিটি কি কমাতে পারবেন না? ফ্যাটালিটি উইল এগেন ইনক্রিজ, বিকজ আমাদের যে আশেপাশে যে বিল্ডিং আর আপনার যে ইনস্টলেশন আছে, আজকে আল্লাহ মাফ করুক যদি আপনার একটা সিভিল এয়ারলাইন্স উইথ 300 প্যাসেঞ্জার or 250 প্যাসেঞ্জার, that can be even more fatal. I cannot think of, আমি ভাবতে পারতেছি না। এখন আপনি আই এম জাস্ট কন্টিনিউ, বিকজ এই কোশ্চেন গুলো হয়তো আমি জানি না আপনার আসবে কিনা, বাট আই এম জাস্ট লেটিং ইউ নো। আপনি এখন যে আড়িয়াল খাঁ একটা বিমানবন্দর নিয়ে কথা উঠেছিল, মনে আছে আপনার? তো লাস্ট রেজিমের সময় তখন কিন্তু আপনার মানুষ কিন্তু ওইখানে জায়গা বরাদ্দ করা নিয়ে কিন্তু মারামারি, আপনার লাঠিয়াল বাহিনী, তো আপনি কার সাথে ফাইট করবেন না? হোয়াট অর আমরা কি এখন উইনিং সিচুয়েশন করবো? আমরা কি সেফটি কম্প্রোমাইজ করবো, নাকি আমরা আর যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, এবং ঘটার কারণ এবং আসলে কি আমাদের
এই এই রানওয়ের আশেপাশে আর কোনো এক্সট্রা আরবানাইজেশন করব, নাকি এটাকেই রেখে দিব, নাকি রেখে আপনার বাকি সেফটি জিনিসগুলো আমরা মানে আপনার ইভালুয়েট করবো যে হোয়াট আর দ্য থ্রেটস অ্যান্ড এলিমিনেট দ্য থ্রেট। আর যদি আমরা খুব বেশি রিচ কান্ট্রি হই, আমরা যদি ইকোনমিক্যালি অনেক স্ট্রং হই, ইয়েস ইউ ক্যান গো টু আরিয়াল খা, ইউ ক্যান গো টু আপনার ময়মনসিং এরিয়া। কিন্তু আবার 50 বছর পরে দেখবেন যে এই সেম কন্ডিশন আপনার ওই, কিন্তু আপনি মনে রাখবেন যে যেকোনো একটা ক্যান্টনমেন্ট, যেকোনো যে একটা আমরা ক্যান্টনমেন্ট। আমরা আমরা ওই প্রসঙ্গেও আসছি, এই ফাঁকে আমি আপনাকে আচ্ছা, আরেকটা প্রশ্ন করে নিই। সেটা হচ্ছে এই যে এইবারের যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, সেখানে কি এক্সাক্ট কারণটা আমরা জানি কেন ঘটলো? এটা কি ইঞ্জিন ফেলিওর ছিল না কি হয়েছিল? আচ্ছা। যেমন বিমানে কি কোনো রেকর্ডার আছে, কোনো ব্ল্যাক বক্স আছে যেটা আমরা ইনফরমেশন পাবো যে এক্স্যাক্টলি কি হয়েছিল তখন? হ্যাঁ, ফ্লাইট ডেটা রেকর্ডার তো বিমানে আছে। ওই ফাইটার জেট গুলোতে ইদানিং লেটেস্ট লেটেস্ট মানে এটাও তো লেটেস্ট 2013। তো এই জেট গুলাতে, ফাইটার জেট গুলাতে আপনার ফ্লাইট ডেটা রেকর্ডার আছে। দে ক্যান ডিটেক্ট এনি কাইন্ড অফ মেল ফাংশনস অর ইভেন্ট হ্যাপেন ডিউরিং দি ফ্লাইট। এখন এটা তো আপনার ইট ইজ টাইম কনজিউমিং, লাইক আপনি 1 মাস বা 2 মাস পরে জানতে পারবেন। বাট ভিজুয়ালি আমরা কি দেখেছি, আজকে যে একটা আমি ভিডিওটা দেখলাম এয়ারক্রাফটটার পড়ে যাওয়ার, তাতে আমার যেটা মনে হলো যে এয়ারক্রাফটটা আপনার রানওয়ের দিকে মোড় নিচ্ছিল, ঠিক সেই সময় আপনার খুব অ্যাবনর্মালি ভাবে এরকম করে যে 2-3 to 4 সেকেন্ডের মধ্যে পড়ে গেল, এবং পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করলো। পাইলটের কিন্তু যদি পুরা এয়ারক্রাফট সহ ক্র্যাশ করতো, তাহলে পাইলটের কিন্তু আপনার বডি আপনি মানে খুঁজেও পেতেন না। ইট উড বার্ন ইনটু অ্যাশেস, মানে ওটা ছাই হয়ে যেত। বাট পাইলটের আলহামদুলিল্লাহ ওর ফুল ইনট্যাক্ট বডি পাওয়া গেছে। বাট ওর যেটা হয়েছে তৌকিরের, যেটা ইম্প্যাক্টে সে মানে হি লস্ট হিজ লাইফ। আল্লাহ ওকে বেস্ট নসিব করুক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার ইঞ্জেকশনের বা আপনার যে টেকনোলজিক্যাল ফল্ট বা আপনার যে এগুলো সব ফ্লাইট ডেটা রেকর্ডারে আসবে। হ্যাঁ, তো এখন আমি বলতে পারবো না, বা আমার পক্ষেও সম্ভব না, কারো পক্ষে সম্ভব না, রিয়েল কজ অফ অ্যাক্সিডেন্ট। বাট হোয়াট উই কুড সি ফ্রম দ্য ভিডিও অর এভিডেন্স, এবং কারণ এয়ারক্রাফটের হিস্ট্রি কিন্তু ভালো। এই এয়ারক্রাফটটা কিন্তু যখন ফার্স্ট সলোতে কাউকে পাঠানো হয় ট্রেনিং এ, এইসব ক্ষেত্রে তাকে বেস্ট ইকুইপমেন্টটা দেওয়া হয়। এখন এভিয়েশনের 3 কারণে অ্যাক্সিডেন্ট হয়। এটা একদম মানে মানে ওয়ার্ল্ড আপনি ওয়াইড। যেটা বলছেন যে আমরা এখনো জানি না এক্স্যাক্টলি কি কারণে হলো, এটা হয়তো 1-2 মাস পরে রাইট, রেকর্ডার যদি ইনফরমেশন আমাদেরকে রাইট। দেয় সেটা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমি আরেকটা জিনিস জেনে নেই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করছেন আমাদের এই অনুষ্ঠানে, যারা সামরিক বাহিনীর সাবেক অফিসাররা আগে এসেছেন, তারা অনেকেই বলেছেন যে বিগত যে হাসিনার ফ্যাসিস্ট রেজিমটা ছিল গত 16 বছর 20 বছরে, তারা ইন্ডিয়ার মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধের প্রিপারেশন তো ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে পরিচালনা করা হতো। কিন্তু 16 বছরে এই ইন্ডিয়ার একটা মদতে যে ইন্ডিয়ার আমাদের শত্রু না, আমরা কার সাথে ফাইট করব, আমাদের আর দরকার নাই এত ট্রেনিং এর, এই ধরনের একটা অলিখিত মনোভাব সামরিক বাহিনীতে চলে এসেছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রচন্ড দুর্নীতি, যেটা দেখা গিয়েছে লাস্ট মানে এয়ারফোর্স চিফের বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ আছে এবং শত শত কোটি টাকা দুর্নীতি করা হয়েছে বলে জানা করা হয়। এই 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 বিষয়টা, এই যে আপনি বলছেন যে আমরা পুরানো এয়ারক্রাফট ইউজ করছি, আমাদের বাজেট নাই, ইত্যাদি ইত্যাদি, দুনিয়া অনেক এগিয়ে গেছে, আমরা এখনো 60s এর মডেলে পড়ে আছি। তো আপনার কি মনে হয় যে এই বাংলাদেশ বিমান বাহিনীর যেই কেন্দ্রিক যে পারচেজের যে দুর্নীতিগুলো, বিমান বাহিনীর সম্পৃক্ততা, সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে কিনা, সিভিল প্রশাসনের সম্পৃক্ততা আছে কিনা, এই দুর্নীতিটা কি ধরনের প্রভাব ফেলেছে, কি ধরনের দুর্নীতি হয়েছে, আপনার অ্যানালাইসিসটা কি? আম, আমার তো ধারণা ছিল একটা সরকার যদি 15 বছর টানা থাকতে পারে, তাহলে আজকে আমাদের 5th জেনারেশন ফাইটার জেট ফ্লাই করার কথা। সেখানে আমরা কিন্তু 3rd জেনারেশন, ওই যে বিএনপি আমলের যে আপনার প্লেনগুলো রেখে গিয়েছিল, ওগুলাই অপারেট করছে। প্লাস আপনার দুর্নীতি এবং দুঃশাসন আমাদেরকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছে, এবং ওটারই আফটার ম্যাথ কিন্তু এই যে আমাদের এই যে জীবনগুলা। আজকে যদি দুঃশাসন থাকতো এবং দুর্নীতি না থাকতো, তাহলে কিন্তু ওই যে আমি যেটা বললাম, আপনি ভালো ইকুইপমেন্ট কিনতে পারতেন।
আপনার এই ধরনের দুর্ঘটনাই ঘটতো না। ঘটলেও হয়তো আগে যেমন ১০০টার মধ্যে ১০টা ঘটতো, তাহলে হয়তো ১০০টার মধ্যে আমার একটা ঘটনা ঘটতো। যেমন আগে বলেছি যে দুর্ঘটনা তো উন্নত বিশ্বে হয়, F-35 ও ক্র্যাশ করে। কিন্তু ক্র্যাশ করার ওরা তার আগেই এয়ারক্রাফটটাকে ম্যানুভার করতে পারে বা কোন একটা মানে আপনার সফিস্টিকেটেড সিস্টেম। দুর্নীতি বলতে বিমান বাহিনীর একটা দুর্নীতির চিত্র তো আমি অনেকদিন লেখালেখি করেছি। আপনার শুধু একজন সাবেক বিমান বাহিনী প্রধান, আপনার কম না হলে ২-৩ হাজার কোটি টাকার মতো, সে মাত্র ৩ বছর ক্ষমতায় ছিল। একটা মানুষ যদি ২-৩ হাজার কোটি টাকার দুর্নীতি করে, তাহলে এই এয়ারফোর্স এর ইকুইপমেন্ট কি পরিমাণ আসবে? এই এয়ারফোর্সটা কিভাবে এখনো টিকে ছিল? এবং এই এয়ারফোর্স এর আপনার মিলিটারিতে একচেটিয়া, একতরফা আপনার কন্ট্রাক্ট, স্পেয়ার সাপ্লাই সবকিছু তারেক সিদ্দিকী দেখাশোনা করতো। তো উনি মানে আপনি যখন কোন রকম স্বচ্ছতা রাখবেন না, যখন আপনি কম্পিটিটর রাখবেন না, তখন তো আমি যদি আপনাকে স্টেনলেস স্টিলের নিডেল দেওয়ার কথা, আমি আপনাকে লোহার স্টিল দিয়ে দিব। আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। ভারত, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, গত রেজিম আমাদেরকে, আমরা ২০ বছর চাকরি করেছি। এই ২০ বছরের মধ্যে আমরা জানতাম যে আমাদের শত্রু পাশের দেশ, আমাদের ওলফ ল্যান্ড, আমাদের শত্রু মায়ানমার। কিন্তু গত ১৫ বছরে রেজিম মিলিটারিকে শিখিয়েছে, দে আর নট ইউর এনিমি, দে আর ইউর ফ্রেন্ড। লাস্ট 15 ইয়ার্স আমাদের রেজিম শিখিয়েছে যে আমরা মানে ইন্ডিয়ার ইকুইপমেন্ট ইউজ করব, যাদের ইকুইপমেন্ট আপনি মানে মানে আপনার ইভেন তাদের দেশেও ইউজ করে আপনার আনসেফ ফিল করে। তো এবং ওই যে 500,000 আপনারা দেখেছেন তো নিউজ, 500,000 আমাদেরকে সাহায্য করেছে, বিশাল নিউজ হয়েছে। কিন্তু এই 500,000 কিভাবে আদায় করবে? আমি এই 500,000 দিয়ে ভারতের মিলিটারি ট্রাক কিনবো, ভারতের গুলি কিনবো, ভারতের আপনার সবকিছু। সো এই মানে মহা দুর্নীতি নিয়ে আজকে আপনার এই এত স্বল্প সময়ে কথা বলা যাচ্ছে। আমরা সেই জিনিস লিগেসি, ওই যে দুর্নীতিবাজদের দুঃশাসনের লিগেসি আমরা ক্যারি করতেছি। আজকে সেটারই আফটার ম্যাথ আমাদের এতগুলা জীবন, এবং এটা আরো কন্টিনিউ করবে যদি না আমরা এখনই। আমরা তো ভেবেছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারবে, অনেক অ্যাকশনে যেতে পারবে। আমরা কিন্তু ১-১১ ইন্টারিম সরকারও দেখেছি, কিন্তু রাতারাতি কিন্তু যে র‍্যাংস ভবন ভেঙে ফেলছে, মনে আছে আপনাদের? জি। ফ্লাইওভার বানিয়ে ফেলছে। তো আমরা তো এই ধরনের অ্যাকশন, আমরা তো এই কারণেই এই বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। আমরা আর চাই না এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত জীবন আসে। এখন আমি আপনাকে এই এয়ারপোর্ট থেকে বিমান বাহিনীকে সরায় নিয়ে যান, এটা কেন ট্রেনিং হবে, কেন আ এগুলা প্রশ্ন না করে গো অন ডেপথ। আসলে কি আমাদের আরবানাইজেশন এ যে অবৈধ স্থাপনা আছে কিনা? আসলে কি আমরা সেফটি ভায়োলেশন করেছি না কেন? আপনি তখনকার রাজু, যারা এই যে সেফটি ভায়োলেশন করে ক্ষমতা প্রয়োগ করে আপনার এই যে বিল্ডিং বানিয়েছে, সিভিল এভিয়েশন যারা কর্মরত ছিল, তাদেরকে আপনি ধরে বিচারের আওতায় লাগান, দেখবেন যে এই দেশ এগিয়ে যাবে। আর কখনো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। জি। সো চয়েস ইস আওয়ার্স, আমাদের মানসিকতা, তাই না? মানে এখন যেটা দেখা যাচ্ছে এবং আপনিও যেটা বললেন আর কি, যে আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে বিগত সরকার $৩০০ বিলিয়ন মতো বিদেশে পাচার করেছে বা দুর্নীতি করেছে। মিনিমাম। আমরা যদি এখন বলি যে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী যে উন্নত সরঞ্জাম, এয়ারক্রাফট কিনতে যে খরচ হয় সেটা আমাদের বাজেট নাই, তাহলে এই $৩০০ বিলিয়ন যেটা দিয়ে হয়তো বা মানে ইউএস এয়ারফোর্স এর হয়তো ১০ ভাগের ১ ভাগ এয়ারফোর্স আমাদের হইতো বা আর্মি হইতো, নেভি হইতো। রাইট, এটা দিয়ে আমরা অথবা আমরা সিঙ্গাপুরের লেভেলে থাকতাম। সুপার পাওয়ারদের মিলিটারি বাজেটের মতো আমরা হয়তো হ্যাঁ। বরাদ্দ করতে পারতাম। তো সেটার একটি কারণ, এবং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, যেটা ইন্ডিয়া আমাদেরকে বোঝাতে চায় যে তারা, ইন্ডিয়া আমাদের শত্রু না, আমাদের আর যুদ্ধ প্রিপারেশন কেন দরকার, আমাদের এয়ারফোর্স, ভেরি ইজি। মিলিটারি, নেভি এই ওয়ার প্রিপারেশনটা নাই এখন আগের মতো। তো এটা একটা কারণ আপনি মনে করেন, আমি কি সঠিক? 100%। ওকে। মানে আমরা আরেকটা বিষয় আমি যাচ্ছি, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে আম আম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা সাবেক সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন, তারা এটা মিডিয়াতে ওনারা বলতে চান না। আমি আপনাকে অপরচুনিটি দিচ্ছি, আপনি কিভাবে অ্যাড্রেস করেন। কিন্তু ক্লোজ ডোরে তারা এটা অভিযোগ করেন যে বাংলাদেশের যে আ
সেনাবাহিনী আছে, 3টি বাহিনীর একটি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। সেনাবাহিনীর ইনফ্লুয়েন্স অনেক বেশি এই ধরনের পারচেজ ডিসিশন মেকিং এ বা মিলিটারি পলিসি মেকিং এর ক্ষেত্রে, এবং এয়ারফোর্সের চাহিদাগুলো অনেকটা সাইডলাইন। এয়ারফোর্সের যে বরাদ্দ দরকার, এয়ারফোর্সের যে বাজেট দরকার, তা সেটা সেনাবাহিনীর জন্য হতে পারে না অনেক সময়। ফর এক্সাম্পল, তারা বলে থাকেন যে আর্মির বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর যিনি সামরিক সচিব থাকেন, সবসময় দেখা যাচ্ছে সেটি সেনাবাহিনীর একজন, কখনো এটা রোটেশন করে বিমান বাহিনী নৌবাহিনী থেকে হয় না। সেটা না হোক, কিন্তু যারা ডেপুটি সামরিক সচিব থাকেন, যদি একজন সামরিক সচিব থাকেন সেনাবাহিনী থেকে, ডেপুটি সামরিক সচিবরা নৌবাহিনী এবং বিমান বাহিনী থেকে হতে পারেন, হওয়াটাই লজিক্যাল। সেটাও হয় না, সেখানেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি। তো দেখা যাচ্ছে যে এই বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ নেভির ডিরেক্ট ইনফ্লুয়েন্স এই ধরনের পারচেজিং ডিসিশন গুলোতে বা পলিসির, সামরিক পলিসির ক্ষেত্রে অনেক কম। আপনি কি মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নের জন্য একটা পরোক্ষ বাধা? আমি এটা কখনো মনে করি না, বিকজ আমি তো সার্ভ করেছি। ইট ডিপেন্ডস অন ইউর মেন্টালিটি, ইট ডিপেন্ডস অন ইউর স্ট্র্যাটেজি, আপনার ন্যাশনাল স্ট্র্যাটেজি। এখন বাংলাদেশের ন্যাশনাল স্ট্র্যাটেজি বলে সেনাবাহিনী উইল বি নাম্বার 1 ফোর্স। আমেরিকা ভাবে যে তাদের এয়ারফোর্স শুড বি দ্য নাম্বার 1 বিকজ দে নিড টু গো অ্যান্ড স্ট্রাইক ইন ইভেন 10,000 মাইল অ্যাওয়ে। আমাদের স্ট্রাইক আপনার স্ট্র্যাটেজি বলে যে আওয়ার enemy is just walking distance. So that's how the military develop. হ্যাঁ, আপনি একটা কথা বলেছেন যে আমাদের সব জায়গায় সেনাবাহিনীকে কেন, সেনাবাহিনী হচ্ছে গিয়ে এখন ফোর্স স্ট্রাকচারে 1 নম্বরে, বিকজ তাদের সৈন্য, তাদের বাজেট, এই কারণেই বাজেটটা রেডি হয়। ইনফ্লুয়েন্স তো অবশ্যই হয়। ইনফ্লুয়েন্সটা হচ্ছে কি যে আপনার আমার ক্যাপাসিটির উপর। আমি যদি একজন কমান্ডার হই, আমি যদি নৈতিক হই, আমি যদি করাপ্টেড না হই, আর বাংলাদেশে যদি সুষ্ঠু গণতন্ত্র থাকে, ট্রান্সপারেন্সি থাকে, এবং আপনার যদি জবাবদিহিতা থাকে, তখন কিন্তু কেউ কাউকে ডমিনেট করতে পারে না। আমি আমার রিকোয়ারমেন্ট, আই নিড কিন্তু 40। এখন সেই ডমিনেন্সটা আছে কিনা বর্তমান প্রেক্ষাপটে? এই ডমিনেন্সটা আমি এখন তো সম্ভবই না। বাট কি হয়েছে, যখন আমার মোরাল ভ্যালু কম থাকে, তখন কিন্তু আমি মাথা নত করে থাকবো, বা আমি যদি দুর্নীতিবাজ হই, তখন কিন্তু আমি কোনো কথা বলবো না। আপনার কিন্তু এখন এখন যে স্ট্রাকচার আছে, 3 জনেই কিন্তু কোর্সমেট, রিমেম্বার, আর্মি, নেভি, এয়ারফোর্স এর 3 চিফ কিন্তু কোর্সমেট। সো আমার মনে হয় দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল টাইম উই আর পাসিং। সো এখন তো তাদেরই উচিত এসব নিয়ে, আপনার প্রশ্নটাই যদি ওনারা শুনতেন, আমি পাঠিয়ে দিব ওনাদেরকে। I have resources. So I think they can make in coordination with আপনার other agency like caretaker government. So yes, why not? There should be a representative. Why 3 generals in the interim government? Like এখন তো 3 জন জেনারেল, একজন হচ্ছে স্বরাষ্ট্র, আরেকজন হচ্ছে গিয়ে নিরাপত্তা, আরো কিছু ওনার মিলিটারি, আবার ওনার ব্যক্তিগত কি বলে অ্যাডভাইজার। So they should consider also mixed force so that they all can work together. Thank you for your nice question. Yeah, thank you so much. With that question, we need to conclude our interview. Thank you so much for your time. Mohammad Wahidun Nabi, former retired squadron leader, Bangladesh Air Force.